পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর। স্কুল শিক্ষকদের বেতন বাড়ানোর উদ্যোগ। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্বব্যাংকে বাংলাদেশের পরবর্তী নির্বাহী পরিচালক হচ্ছেন আব্দুর রহমান খান, শিগগিরই প্রজ্ঞাপন। চলতি অর্থবছর থেকেই বাড়ছে সরকারি কর্মচারীদের বেতন। মূল্যস্ফীতি কমার কোনো সুফল নেই জনজীবনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। শেয়ার বাজার কেলেঙ্কারিতে হাজারো বিনিয়োগকারীদের যারা নিঃস্ব করেছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানো হবে। কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলেন সাম্প্রতিক নানা ইস্যুতে। প্রযুক্তি নির্ভর, লাভজনক। প্রধানমন্ত্রী জানান এরই মধ্যে 17 উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্পের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি। কৃষকের ডিজিটাল ডাটাবেজ এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করে মামলা করেছে বলেও জানান তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যেই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 9 জুলাই শেষ হবার কথা সংসদের চলতি অধিবেশন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুর রহমান খান। এই সংক্রান্ত ফাইলে এরই মধ্যে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শিগগিরই জারি করা হবে প্রজ্ঞাপন। বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সাবেক সিনিয়র সচিব শরীফা খান। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন। তিনি ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অংশ নেন বিভিন্ন আর্থিক কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও। নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন বিকল্প নির্বাহী পরিচালক। তিনি পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নবম বেতন কমিশনের সুপারিশের আলোকে চলতি অর্থবছর থেকেই বাড়ানো হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন। তবে ভাতার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। এমন সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়ন পর্যালোচনা কমিটির, যার চূড়ান্ত অনুমোদন পাবে মন্ত্রিসভার বৈঠকে। সাজ্জাদুল হকের রিপোর্ট। দীর্ঘ 1 দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিদ্যমান গ্রেড 20টি বহাল রেখে নবম বেতন কমিশনের সুপারিশ ছিল বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধি। কমিশনের সুপারিশ বলছে, সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে করা উচিত 20,000 টাকা, আর সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত 78,000 টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে,
বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা 14 লাখ, 9 লাখ রয়েছে পেনশনভোগী, যে খাতে বছরে সরকারের গুনতে হচ্ছে 1,31,000 কোটি টাকা। নতুন কাঠামো বাস্তবায়ন করতে বাড়তি দরকার 1,06,000 কোটি টাকা। এখন বেতন স্কেল দেওয়ার মতন অত আর্থিক সক্ষমতা নাই। 15 যে পে স্কেলটা আছে ওর পরে যেই মূল্যস্ফীতিটা হয়েছে এইটাকে সমন্বয় যদি করে, সমন্বয় করে যেই স্কেলে দাঁড়ায়, যেই টাকা দাঁড়ায় ওই পরিমাণে যদি বেতনটা নির্ধারণ করে এইটা অত্যন্ত যৌক্তিক হবে। সেই সুপারিশ ধরেই এগোচ্ছে বর্তমান সরকার। গত এপ্রিলে গঠন করা হয় সুপারিশ পর্যালোচনা কমিটি, যাদের পর্যবেক্ষণ বলছে প্রয়োজনীয় অর্থের যোগান নিয়ে চ্যালেঞ্জ রয়েছে খানিকটা। তাই হুবহু বাস্তবায়ন করা যাচ্ছে না বেতন কমিশনের সুপারিশ। যেখানে নিচের স্তরের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ ঠিক থাকছে, কমছে উপরের স্তরের কর্মচারীদের। আর চলতি অর্থবছরে দেওয়া হবে মূল বেতন, ভাতা যোগ হবে পরের অর্থবছরে। বিষয়টি চূড়ান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। আমাদের বেতন স্কেলে সবচেয়ে সমস্যা হলো নিম্ন গ্রেড আর উচ্চতর স্কেলের ব্যবধানটা। যদি উচ্চতর গ্রেডগুলিতে বেতনের হারটা কম রাখে, বৃদ্ধির হারটা, আর নিম্ন গ্রেডের এদের যদি বৃদ্ধির হারটা বেশি হয় তাহলে ব্যবধানটা কমে আসবে। চলতি 2026-27 অর্থবছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ 89,836 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গেল অর্থবছর থেকে প্রায় 55,000 কোটি টাকা বেশি। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 9.16% নেমে এসেছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 8.6%। তবে এই পরিসংখ্যানের সাথে মিলছে না রাজধানীর কাঁচা বাজারের বাস্তব চিত্র। ভোক্তারা বলছেন মূল্যস্ফীতি খাতা কলমে কমলেও বাজারে এর কোনো সুফল নেই, বরং লাগামহীন খরচে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিস্তারিত মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্টে। রাজধানীর শান্তিনগরে সাপ্তাহিক বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মহরম আলী। তবে ফর্দের সাথে মেলে না পকেটের হিসাব। নিত্যপণ্যের দাম কমার পরিসংখ্যান যেন শুধু কাগজে কলমেই, বাস্তবে তার খোঁজ মেলে না। একই সংকটে অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাসনে জাহানও। নতুন সঞ্চয় দূরে, বরং অতীতের জমানো টাকা খরচ করেই চালাতে হচ্ছে সংসার। বেতন বাড়ে না, বেতন কম, কিন্তু খরচ বেশি হচ্ছে, এই হলো সমস্যা। সঞ্চয় হিসাব যেগুলো আমরা করি সেখান থেকে আমাদের খেতে হয়, কি করবো, যে খেতে অভ্যস্ত আমরা হয়ে গেছি, হয়তো পরিমাণে কম নেই সেটা আর কি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে মে মাসের 9.6% থেকে কমে জুনে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে 8.6%। তবে বাস্তবতা হলো সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছায়নি এই স্বস্তি। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনই বড় কোনো পরিবর্তনের আশা করা অবাস্তব। ক্রমাগত ঊর্ধ্বগতি ধারা ছিল তার আগের কয়েক মাস, সেখান থেকে নিচে নেমেছে, যদিও খুবই সামান্য নিচে। তো একটু সামান্য স্বস্তির আমি বলবো, কিন্তু এটা থেকে বড় স্বস্তি নেওয়ার সুযোগ নাই। এই যে পড়ার ধারাটা, এটা যদি আরও কয়েক মাস ধরে ক্রমাগত বজায় রাখি, তাহলে হয়তো আমরা 4-6 মাস পরে গিয়ে একটা বড় স্বস্তির জায়গা আমরা তখন বলতে পারবো। পরিসংখ্যানের এই নিম্নমুখী ধারা যদি আগামী মাসগুলোতেও বজায় থাকে তবেই কেবল বাজারে এর সুফল মিলবে, এমনটাই ধারণা বাজার সংশ্লিষ্টদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামায় সৃষ্টি হয়েছে মারাত্মক অচল অবস্থা। গত 3 দিন ধরে ভারী বর্ষণ এবং সমুদ্র উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে লাইটার জাহাজ চলাচল, যার ফলে গতকাল থেকে মাদার ভেসেলে পণ্য ওঠানামা বন্ধ হয়ে যায়। আজ দুপুর পর্যন্ত বহির্নোঙরে অবস্থান করছে 52টি জাহাজ। এসব জাহাজে রয়েছে তেল, চিনি, সিমেন্ট, ক্লিংকার সহ বিভিন্ন ধরনের খোলা পণ্য। বন্দর কর্মকর্তারা জানান, বহির্নোঙরে ওঠানামা বন্ধ হলেও জেটিতে সব কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। দুর্যোগের মাঝেও যাতে পণ্য হ্যান্ডেলিং করতে ব্যাহত না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পত্তির হেবা বা দান দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর নয়, শুধুমাত্র দান কর প্রযোজ্য হবে, এমন ঘোষণা স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
নতুন আয়কর আইন ও উৎসে কর বিধিমালার ব্যাখ্যা নিয়ে মাঠ পর্যায়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এমন স্পষ্টীকরণ নির্দেশনা দিল সংস্থাটি, যেখানে বলা হয় আয়কর আইন 2023-এর 125 ধারা অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। তবে নতুন অর্থ বছরে ওই ধারায় নতুন উপধারা 2-এর ক সংযোজন করে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ভিন্ন বিধান রাখা হয়েছে। এই ক্ষেত্রে দান কর আইন 1990 অনুযায়ী প্রযোজ্য হারে দান কর চালানের মাধ্যমে নিবন্ধনকারী কর্মকর্তাই আদায় করে নেবেন। অন্যান্য মাসের মতো একইভাবে বিদ্যুৎ ব্যবহার হলেও জুন মাসে বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাবনার পল্লী বিদ্যুতের গ্রাহকদের। তারা জানান, অজানা কারণে এই মাসে বিল এসেছে 2-3 গুণ বেশি। অভিযোগ নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়েও মিলছে না কোনো প্রতিকার। আর বিষয়টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাবনার বালুদিয়া গ্রামের দিনমজুর কদর আলী মে মাসে তিনি বিদ্যুৎ বিল দিয়েছিলেন 734 টাকা। সাধারণত এই অঙ্কের আশপাশেই থাকে তার প্রতি মাসের বিল, কিন্তু জুন মাসে বিল এসেছে 1728 টাকা। তার দাবি, প্রতি বছর জুন মাস এলেই এমনটা হয়। গত মাসে বিল দিয়েছি 600 টাকা, এই মাসে বিল আমার 1700 টাকা। আমি দিন আনি দিন খাই, এই কর্মর পারবেন কারেন্ট বিলই দেবো না বাজার সদাই করব। একই গ্রামের বিদ্যুৎ ব্যবহারকারী চা বিক্রেতা গোলাম রসুল, তিনি এপ্রিল মাসে 586 টাকা বিল দিলেও জুন মাসে তার বিল আসে 1000 টাকা। এমন অভিযোগ মিলল আরও কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে। জুন মাস এলেই গুনতে হয় অন্য মাসের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি বিল। আমি ভাঙড়ির ব্যবসা করি, আমার প্রত্যেক মাসে 500-600 টাকা বিল আসে। এই মাসে আইছে 1800 টাকা বিল। বাড়িতে ফ্যান ট্যান দিয়ে মোটর টোটে যা তাহলে এখনো তাই চলতেছে, কিন্তু 400-500 টাকা বিল বেশি। আমি হলো গরিব মানুষ, চা বেশি খাই, এত টাকা বিল দেওয়া তো আমার সম্ভব না। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের দাবি, ভুতুরে বিলের কোনো অভিযোগ তাদের কাছে নেই। অভিযোগ পেলে যাচাই বাছাই করে বিল সংশোধনের ব্যবস্থা করা হবে। বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে দেখছি, আমরাও দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের পাবনা একের এমন কোনো অভিযোগ নাই। যদি কখনো আসে তাহলে আমরা এই বিষয়ে যাচাই বাছাই করে বিল সংশোধনের ব্যবস্থা নিতে পারবো। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা 8,30,726 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।